পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, যেটা তোমাদের 2017 সালে 17ই ফেব্রুয়ারি যে মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ জীবনের প্রথম বাইরে বড় পরীক্ষা আছে, তার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা বলেছি যে বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি শিক্ষকতা করতে গিয়ে বা মাধ্যমিকের খাতা দেখতে গিয়ে যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসের ভীতি দেখা দিয়েছে এবং তার জন্য তারা মাধ্যমিকে কম নাম্বার পাচ্ছে, যার দরুন যারা আর্টস নিয়ে পড়ছো তারা অনেকাংশে ইতিহাস নিচ্ছ না। কিন্তু ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তোমরা যারা সরকারি চাকরি পরীক্ষা দিতে চাও তাদের জন্য ইতিহাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো কেন্দ্রীয় বা রাজ্য সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে সে এসএসসি হোক, মিসেলেনিয়াস হোক, স্টাফ কাউন্সিল কমিশন হোক বা ডব্লিউবিসি হোক, যাই হোক না কেন, ইতিহাস থেকে কিন্তু একটা বিরাট কোশ্চেন থাকে। তাই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যতটুকু অভিজ্ঞতা হয়েছে শিক্ষকতা করতে করতে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যদি আমরা আমাদের শিক্ষার্থীদের কিছু হলেও ইতিহাস ভীতি দূর করতে পারি, তাহলেই মনে করব আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে সাফল্য লাভ করেছি। আমরা পূর্বে তোমাদের 2017 সাল থেকে, কারণ 2017 সাল থেকে এই পদ্ধতিতে পরীক্ষা শুরু হয়েছে, 2017 সাল থেকে চ্যাপ্টার ধরে ধরে যে প্রশ্নগুলো মাধ্যমিকে এসছে সেই প্রশ্নগুলো আমরা দিয়েছি, প্লাস যেগুলো পর্ষদের যে টেস্ট পেপার সেই টেস্ট পেপারে এসেছে কিন্তু মাধ্যমিকে আসেনি, সেগুলো আলাদা করে দেওয়া আছে। তোমাদের যদি দরকার হয় দেখে নিও, ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিও। এছাড়া আমরা 4 নম্বরের প্রশ্ন উত্তরও দিয়েছি। 4র্থ অধ্যায় অবধি হয়ে গেছে, 5ম অধ্যায়, 6ষ্ঠ অধ্যায় প্রায় হয়ে গেছে। আজকেরটা দিলে এরপর আর 2টো থাকবে, তাহলেই আমাদের 6ষ্ঠ অধ্যায় অবধি কমপ্লিট হয়ে যাবে। তোমাদের যাদের দরকার 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো হয়েছে প্রত্যেকটা আছে। কাজে আজকে যেটা আমরা আলোচনা করব, দেখতেই পাচ্ছ, বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের মনোভাব আলোচনা করো, এটা 6ষ্ঠ অধ্যায় আছে এবং মাধ্যমিক 2020 সালে এসেছিল। তা আজকে আমরা এটা আলোচনা শুরু করি। চলো, যে আমরা জানি যে 1922 সালে চৌরিচৌরার ঘটনাকে কেন্দ্র করে 1922 সালের 22শে ফেব্রুয়ারি গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন এবং অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলে তৎকালীন জাতীয় নেতারা বা ঐতিহাসিকরা একাংশ এর তীব্র সমালোচনা করেছিলেন। সুভাষচন্দ্র বসু এই আন্দোলন প্রত্যাহারকে জাতীয় বিপর্যয়ের সমতুল্য বলে গণ্য করেছেন। মার্ক্সবাদী ঐতিহাসিক রজনীবাম দত্ত বলেছেন, যুদ্ধ শেষ, অভিযান শেষ, পর্বত বাস্তবে মুশিক প্রসব করিল। এই 1922 সালে যখন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়, তখন সারা ভারতে একটি আন্দোলনের প্রতি হতাশা দেখা দেয়, কারণ আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, কিন্তু সেই একটা অঞ্চলের একটা মানুষের একটা ঘটনার জন্য, কিছু মানুষের ভুলের জন্য সেই সারা ভারতকে গান্ধীজি শাস্তি দিয়েছিলেন। এটা ঐতিহাসিকদের একাংশ বা তৎকালীন রাজনীতিবিদদের একাংশ মনে করে। কিন্তু আবার গান্ধীজির পক্ষে যুক্তি ছিল, এই সময় যদি আন্দোলনের রাশ না টানা যেত তাহলে হয়তো ব্রিটিশ সরকার অমানবিক দমননীতি গ্রহণ করত, তাহলে কিন্তু ভারতবাসীর একেবারে মেরুদণ্ড ভেঙে দিত। তা যাই হোক, এই আন্দোলন প্রত্যাহার করার পর এই দশকেই যে বেশ কিছু আঞ্চলিক আন্দোলন দেখা দিয়েছিল, তা সেই সকল আঞ্চলিক জাতীয় আন্দোলনের মধ্যে যে সকল আন্দোলন ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ। আমরা জানি যে 1925 সালে তুলোর দাম বৃদ্ধি করে ব্রিটিশ সরকার এবং তার ফলে রাজস্ব 30% পর্যন্ত বৃদ্ধি পায়। এর ফলে গুজরাটের সুরাট জেলা বারদৌলি তালুকে যে সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়, অর্থাৎ তুলোর দাম বৃদ্ধি এবং রাজস্ব 30% বৃদ্ধির প্রতিবাদে গুজরাটের সুরাট জেলার যে বারদৌলি তালুক আছে সেই অঞ্চলে যে আন্দোলন শুরু হয়, ইতিহাসে তাহাই বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন নামে পরিচিত। এবং এই আন্দোলনে জাতীয় কংগ্রেস কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তা এই বারদৌলি আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য সর্দার বল্লভভাই প্যাটেল 1928 সালে বারদৌলি তালুকে আসেন বা
বাগদত্তী তালিকা আসেন এবং সেই অঞ্চলের নেতাদের সাথে আলাপ আলোচনা করেন এবং আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় যে সেখানকার সাধারণ মানুষ খাজনা দেবে না। তারা শপথ গ্রহণ করেন এবং বাগদত্তী অঞ্চলকে 13টি ভাগে ভাগ করে দেওয়া হয় এবং প্রত্যেকটি ভাগকে আন্দোলন পরিচালনা করার জন্য পৃথক পৃথক নেতা নির্বাচন করা হয়। অর্থাৎ আন্দোলনকে ছোট ছোট পর্যায়ে নিয়ে যাওয়া হয় যাতে আন্দোলনের মাত্রা তীব্রতর হয়। অর্থাৎ অঞ্চল ভিত্তিতে আন্দোলন গড়ে তোলা হয়, কিন্তু চরম লক্ষ্য কিন্তু একই ছিল। এই বাগদত্তী সত্যাগ্রহ আন্দোলনে আমরা দেখতে পারি যে মহিলারাও কিন্তু এই সময় আন্দোলনে বেশ ইতিবাচক বা সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। তার মধ্যে আমরা কয়েকজনের নাম দিয়েছি, মিথুবান প্যাটেল, সারদা মেহতা প্রমুখ। এই সময় বাগদত্তী রমণীরাই কিন্তু, অর্থাৎ এই যে সর্দার বল্লভভাই প্যাটেল, এই যে বাগদত্তী অঞ্চলের যারা মেয়েরা অর্থাৎ রমণীরা, তারাই কিন্তু এই বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধিতে ভূষিত করেন। 1928 সালের 2রা আগস্ট গান্ধীজি বাগদত্তীতে আসে। তার কারণ হচ্ছে এই সময় যে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে বাগদত্তী সত্যাগ্রহ চরম পর্যায়ে পৌঁছালে ব্রিটিশ সরকার দমননীতি গ্রহণ করেন এবং ব্রিটিশ সরকার অনুধাবন করেন বা বুঝতে পারেন যে যদি আন্দোলনের নেতাকে গ্রেপ্তার করা যায় তাহলে নেতৃত্বের অভাবে আন্দোলন ছিন্ন বিচ্ছিন্ন, অর্থাৎ মানে সঠিক পথে পরিচালিত হবে না। তা সঠিক পথে বা সঠিক দিশায় আন্দোলন পরিচালিত না হলে সেই আন্দোলনকে দমন করা তাদের পক্ষে অনেক সহজ হবে। এই পরিস্থিতিতে গান্ধীজি এই গুজরাটে আসেন, অর্থাৎ বাগদত্তীতে আসেন এবং আন্দোলন সরকার গান্ধীজি আসার পর ব্রিটিশ সরকার এখানে একটি তদন্ত কমিশন গঠন করেন এবং তদন্ত কমিশনের যে রিপোর্ট হয় সেটা কিন্তু গান্ধীজি বা তার সমর্থনে কৃষকরা কিন্তু মেনে নেয়। বস্তুত জাতীয়তাবাদী আন্দোলনে এই বাগদত্তী সত্যাগ্রহ কৃষকদের জন্য নির্দিষ্ট কিছু সুযোগ সুবিধা লাভ করেছিল। কাজেই উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে বাগদত্তীতে যে সত্যাগ্রহ আন্দোলন গড়ে উঠেছিল সর্দার বল্লভভাই প্যাটেল এবং গান্ধীজির নেতৃত্বে, সেই আন্দোলন ব্রিটিশ সরকার হার মানতে বাধ্য হয় এবং ব্রিটিশ সরকার বাধ্য হয়ে ম্যাক্সওয়েলের নেতৃত্বে যে কমিটি গঠন করেন, অর্থাৎ ম্যাক্সওয়েল কমিটি গঠন করে, সেই ম্যাক্সওয়েল কমিটি কিন্তু রাজস্বের হার 6.03, অর্থাৎ যে রাজস্ব হার 30% বৃদ্ধি করেছিল সেটা কিন্তু হয়ে গেল 6.03%, অর্থাৎ প্রায় 5 ভাগের 1 ভাগ। অর্থাৎ এতে কৃষকদেরই জয় সূচিত হয় এবং বাগদত্তী কৃষক আন্দোলন যেহেতু সাফল্য হয়েছিল, পরবর্তীকালে জাতীয় আন্দোলনে এটি একটি কিন্তু দৃষ্টান্ত হয়ে থাকে। আমাদের এটা শেষ করলাম। আমরা তোমাদের বলেছি আমরা শুধু নোটটা দিয়েই ক্ষান্ত হই না, বুঝিয়েও দিই, কারণ যদি বসটা বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। কারণ না বুঝতে পারলে বুঝে মুখস্থ করো, বুঝে মুখস্থ করো, বুঝতে পারবে, তাহলে কিন্তু সেটা তাড়াতাড়ি মুখস্থ হবে। মুখস্থর দরকার নেই, যতটুকু বুঝতে পারবে তার পরিপ্রেক্ষিতে যদি তুমি পড়ো তাহলে কিন্তু পরীক্ষার খাতায় ভালোভাবে লিখতে পারবে। আর মুখস্থ চোখ বন্ধ করে মুখস্থ করো না, না বুঝে, কারণ যে খাবার তুমি হজম করতে পারবে না সেই খাবার কিন্তু তোমার বদহজম হয়। সেই বদহজম নোটও তাই, আমাদের যদি না বুঝতে পারো তাহলে সেটা কিন্তু কোনো কাজের নয়। কাজেই আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে শুধু নোট দিই না, শুধু রিডিং পড়ে দিই না, আমরা কিন্তু সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আমাদের শিক্ষার্থীরা বুঝতে পারে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। যদি কোনো বক্তব্য থাকে বা কি হলে ভালো হয় বা তোমার কি দরকার যদি বক্তব্য দাও বা তোমাদের মতটা দাও, তাহলে আমরা অবশ্যই উপকৃত হব, আমরা সমৃদ্ধ হব। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষার জন্য।